বদিউল আলম মজুমদার। তিনি গতকালকে বরিশালে একটি মতবিনিময় সভায় প্রার্থীদের নিয়ে সেখানে তিনি প্রকাশ্যেই বলেছেন এই নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেলেও শঙ্কা সংশয় আছে। তিনি দাবি করেছেন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার মানে আপনারা বুঝে গেছেন যে ডক্টর ইউনূসের যেই ব্যক্তিটি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় দায়িত্বে আছেন নেপথ্যে, সেই ব্যক্তিটি যখন এই কথা বলেন বুঝবার কিছু বাকি থাকে না। এর আগে থেকেই আমি সহ আমরা অনেকে বারবার বলে আসছিলাম এই নির্বাচন নিয়ে সংশয় আছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এটি নিয়ে বড় ধরনের শঙ্কা সংশয় আছে। এখন আমার কাছে যেই জিনিসটি তথ্য যতটুকু পেয়েছি সেই অনুযায়ী এক ধরনের চাঞ্চল্যকরই বলতে হবে। আসলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি তো দুটি ভোট, আপনারা বুঝতেই পারছেন। একটি হলো গণভোট, আরেকটি হচ্ছে সংসদ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে দিয়ে সরকার গঠন করা হবে। আর এই পরিস্থিতিতে এসে বাস্তবিক অর্থে সংসদ নির্বাচনটি 12 তারিখে হচ্ছে না, এটি এখন শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন যে কোনো অজুহাত দেখিয়ে শুধুমাত্র এই ঘোষণাটি দিবে। কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে কিংবা আওয়ামী লীগের কথা বলেন কিংবা অন্যান্য যারাই আছেন, তারাও এই নির্বাচনকে রীতিমতো বয়কটের ডাক দিয়েছেন। আন্তর্জাতিক মহলও বারবার বলে আসছে ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। সব মিলিয়ে যে চাপের মুখে এই সরকার পড়েছে, এই চাপের ভেতর থেকেই সরকারের এখন নতুন ফন্দি বেরিয়ে আসছে। সেটি হচ্ছে শুধু যে সরকার মানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাই নয়, সেনাবাহিনীও এর সঙ্গে যুক্ত হয়েছে। গতকালকে রাতে সেনাবাহিনীর ভেতরে এবং নির্বাচন কমিশনের ভেতর থেকেই দুটি খুবই দায়িত্বশীল সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যদি কোনো পরিস্থিতির মুখে জাতীয় সংসদ নির্বাচনটি বাতিল বা তফসিল বাতিল করতেই হয়, তবুও 12 ফেব্রুয়ারি গণভোটটি সরকার করে ফেলতে চায়। গণভোট সরকার করে এর মধ্য দিয়েই তারা নতুন করে সরকারে বা ক্ষমতায় টিকে থাকতে চায়। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসে অন্য দলগুলোকে নিয়ে একটি নাম কাওয়াস্তে জাতীয় সরকার গঠন করে তারা অনিশ্চিত বা একটি অনির্দিষ্ট কালের জন্য একটি সরকার কাঠামোর দিকে এগিয়ে যেতে চায়। এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সেইভাবে প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা না হয় গণভোট করে ফেলতে। পাশাপাশি সেনাবাহিনীর ভিতর থেকে বলা হয়েছে তারাও এই সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য, অন্ততপক্ষে গণভোট করে ফেলার জন্য যত রকম প্রস্তুতি, যত রকম সহায়তা দরকার সেটি সেনাবাহিনীও করবে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে বলাই যায় এখন আসলে একেবারেই এই যে সংসদ নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়েছে, শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময়, অর্থাৎ বড়জোর এই সপ্তাহখানেকের মধ্যে, আপনারা জানেন যে 22 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ দিন, এর আগেই এই সংক্রান্ত ঘোষণাটি যে কোনো মুহূর্তে আসতে পারে। যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার লোকজন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান কমিশনের বা কমিশনভুক্ত যে সংস্থাগুলোর পর্যবেক্ষক যারা আসছেন, তারা অন্তত পক্ষে যাতে ভোটটি দেখতে পারেন, গণভোটটি যাতে তারা দেখতে পারেন,
সেরকম প্রস্তুতিও নির্বাচন কমিশনকে রাখার জন্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও নির্বাচন কমিশনকে, নির্বাচন সচিবালয়কে এই মর্মে বিশেষভাবে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। এখন দেখার অপেক্ষা, জাতীয় সংসদ নির্বাচনটির যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি কখন বাতিল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে কি হবে, সেই জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ কবে নাগাদ হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরো অনেকটা সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি যদি কোনোভাবে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস মিলে গণভর্তি করে ফেলে, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য চরম আর এক বিপর্যয় বয়ে আনবে এবং ডক্টর ইউনূস এই গণভোটের মধ্য দিয়ে তার যে আসল উদ্দেশ্য, সরকারে গদিতে থেকে যাওয়া এবং তিনি এককভাবে তার নেতৃত্বে একটি সরকারকে টেনে নেওয়ার জন্য তিনি যত রকম কলা কৌশল আছে সবকিছু তিনি শুরু করে দিয়েছিলেন অবশ্য আরো আগেই, কিন্তু এখন সেটি বাস্তবায়নের একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে। বাকিটা আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আগামী কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 22 তারিখের আগে এ সংক্রান্ত ঘোষণা যে কোনো সময় চলে আসতে পারে। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার কথা বলছি, তার কারণ এখনো অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। যদি নির্বাচনটি হয়ও, সেই নির্বাচন আসলে কি ধরনের হতে যাচ্ছে, বিএনপি নেতৃত্ব কি তা আঁচ করতে পারছে? আমাদের ধারণা অবশ্যই হয়তো কোথাও কোথাও তারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন, তার কারণ তাদের মধ্যে তো অনেক ধরনের, মানে এই দলটির মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। আমরা জানি না তারা কতটা অনুধাবন করতে পারছেন এই নির্বাচনও যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটোক্লাস ডিজাইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ধরনের কথা কিংবা প্রশ্ন কিন্তু এখন অনেক দিক থেকে উচ্চারিত হচ্ছে। তার অনেক নমুনাও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। 1991 তো তার মেটোক্লাস ডিজাইন ছিল না। মানুষের ধারণা ছিল, গণমাধ্যমের যে বিশ্লেষণ সবকিছুই বলছিল যে আওয়ামী লীগ চলে আসবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিএনপি সরকার গঠন করলো। এই নির্বাচনে মানুষ যে ভাবছে বিএনপি খুব সহজেই সরকার গঠন করতে পারবে, কিন্তু যদি উল্টোটা হয়, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, অবাক হওয়ার কিছু থাকবে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে তার নানান ধরনের লক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি রয়েছে, সেই এনসিপির পক্ষে খোদ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলমরা সরকারে ছিলেন, তারা উপদেষ্টা পদে ছিলেন। অনেকের আপত্তি ছিল যে এনসিপির প্রতিনিধি হয়ে তারা সরকারে থাকে কিভাবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করেছেন। কিন্তু করলে কি হবে? তারা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারে রেখে গেছেন নিশ্চিন্তে। সরকারের প্রধান হয়ে নোবেল লরিয়েট অধ্যাপক যদি সেই তরুণদের দলের পক্ষে কথা বলেন নির্বাচনের অংশ হিসেবে, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? একেবারে স্পষ্টভাবে তিনি এই কথাগুলো উচ্চারণ করছেন। আমি একটু উদাহরণ দিই। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠান ছিল, সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026, এই শিরোনামে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি ছিলেন। তিনি কি বললেন সেখানে? তিনি বললেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, তিনি অনেকটাই নিশ্চিত। কে জিতে আসবেন না আসবেন যখন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়, সেখানে তো তিনি সির্ফ তাদের পক্ষেই কথা বললেন, তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন পক্ষান্তরে। এনসিপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা তো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে অনেক আগে থেকেই, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো সরকার প্রধান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, কার ঘাড়ে কটা মাথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করবেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? তিনি বলেছেন যে এটি আশাবাদ নয়। এবং আরো একটি প্রমাণ দিই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সমস্যা কমিশনের প্রধান ছিলেন, তিনি সরকারের খুবই ঘনিষ্ঠ, বলা যায় যে সরকারের পার্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সরকারের পার্ট। তিনি কি বলছেন? তিনি বলেছেন, মানে দেশের নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে
শঙ্কা আছে। তিনি শঙ্কার কথা বলছেন। কেন বলছেন, কোন জায়গা থেকে বলছেন? এই ধরনের নানান সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে বলেই তো তিনি এই কথাগুলো বলছেন, যদিও কথাটা তিনি একটু অন্যভাবে বলেছেন। তিনি একদিন আগেই বরিশালে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন আরেকটু আপনাদের বলি। তিনি বলছেন যে সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার মানে কি বলছেন? তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তো কোনো অবস্থাতেই কোনো গ্রামারেই পড়ে না যেটি নিরপেক্ষ সরকার। ডক্টর বদরুল আলম মজুমদার যেই কথাটি বলেছেন তার অর্থ কি? আমরা তো জানি যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অটো রিইনস্টল হয়েছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছিল বা বলেছিল যে এই ব্যবস্থা 14 সংশোধনী থেকে কার্যকর হবে। এটা একটি নির্দেশনা, পর্যবেক্ষণ, যেহেতু হাতে সময় কম। কিন্তু এটি তো আর আইনের অংশ নয়, সংবিধানের অংশ নয়। ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই ব্যবস্থার অধীনেই নির্বাচন হতে পারে, খুব স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে আরও কয়েকটি কথা বলেছেন, মানে শিক্ষা বিষয়ে যে সম্মেলন, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছিলেন 2025 সেপ্টেম্বরের দিকে, 2024 সম্ভবত। সেখানে তিনি বলেছিলেন যে 5 আগস্টের যে ছাত্র আন্দোলন এটি খুব গোছালো ছিল, আগে থেকেই গোছানো ছিল। এমনকি লোকজন জানতো না যে কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সবই হয়েছে খুব গোপনীয়তার সঙ্গে। এবং সেই প্রোগ্রামে আপনাদের মনে আছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই একই কথা তিনি এই শিক্ষা বিষয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে পুনর্ব্যক্ত করলেন। তিনি বললেন যে 5 আগস্টের আন্দোলন হঠাৎ কোনো বিস্ফোরণ ছিল না, এটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের নামে যেই অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হলো সেটি স্রেফ ছিল একটি উপলক্ষ, কোনো নীতি নৈতিকতা, কোনো দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সৃষ্টি হয়নি। এটি ছিল এই অভ্যুত্থানের প্রস্তুতি পর্ব অথবা প্রাথমিক পর্ব। প্রস্তুতি শুরু হয়েছে গোপনে গোপনে অনেক আগে থেকেই। এখন অনেক কিছুই বের হচ্ছে, অনেক কিছু স্পষ্ট হয়ে উঠছে। কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিল, কি উদ্দেশ্য ছিল, দেশকে কোথায় নিয়ে যাওয়া হবে, এবং এই আন্দোলনে পশ্চিমাদের পক্ষ থেকে কত টাকা বিনিয়োগ করা হয়েছে সে কথাও অনেকের কাছে মানে পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রশ্ন তো অনেকে উঠছে অনেকের কাছ থেকে, এবং এই প্রশ্নও তো অনেক আগে থেকে ওঠা শুরু হয়েছে। এই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা বিনিয়োগ করেছেন সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে বের হবে সবকিছুই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি হয় আর কি, এটুকু কেউ যদি বলেন নিশ্চয়ই ভুল কিছু বলা হবে না। অতএব সাধু সাবধান।